হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা টার্গেট WBCS 2021 এর মক 4 এ এসেছি, প্রেজেন্টেড বাই দেবলীনা বিশ্বাস। তো আজকে আমরা দেখব যে নেক্সট 10 মকসে কি কি আছে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ড্যাশ কন্ট্রোলস সাপ্লাই অফ মানি অ্যান্ড ব্যাংক ক্রেডিট। তো কে আমাদের মানি সাপ্লাই এবং ব্যাংক ক্রেডিটটা কন্ট্রোল করে? অপশন এ হচ্ছে আরবিআই, অপশন বি হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকিং অ্যাসোসিয়েশন, অপশন সি হচ্ছে সেবি, অপশন ডি হচ্ছে নান অফ দিস। সঠিক উত্তর অবশ্যই হচ্ছে অপশন এ, দ্যাট ইজ আরবিআই। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেই কিন্তু মানি সাপ্লাই কন্ট্রোল করে এবং ব্যাংক ক্রেডিট কন্ট্রোল করে। আনসার কি দেওয়া আছে এক্সপ্লেনেশনে? ইফ আ নেশনস ইকোনমি ওয়্যার আ হিউম্যান বডি then its heart would be the central bank। তো কি বলছে, একটা দেশের ইকোনমিকে যদি আমরা একটা মানুষের শরীরের সাথে তুলনা করি তাহলে কোনটাকে আমরা সেন্ট্রাল ব্যাংক বলতে পারবো? হার্টটাকে সেন্ট্রাল ব্যাংক বলতে পারবো। and just as the heart works to pump life-giving blood throughout the body, the central bank pumps money into the economy to keep it healthy and growing। তো যেরকমভাবে আমরা জানি যে হার্ট পাম্প করে আমাদের সারা বডিতে ব্লাড ছড়িয়ে দেয়, যেটার মাধ্যমে আমরা অক্সিজেন পাই, তো ঠিক সেরকমভাবেই সেন্ট্রাল ব্যাংক মানি পাম্প করে একটা দেশের ইকোনমিতে এবং সেটাকে কি করে, সেটাকে ইকোনমিটাকে আরও হেলদি এবং গ্রোয়িংয়ে করতে পারে। সামটাইমস ইকোনমিজ নিড লেস মানি অ্যান্ড সামটাইমস দে নিড মোর। তো সময়কাল হিসেবে কোন সময় ইকোনমির মধ্যে বেশি মানি ফ্লো দরকার, কোন সময় ইকোনমিতে লেস মানি ফ্লো দরকার, এই সবই কিন্তু কে ডিসাইড করে? আরবিআই ডিসাইড করে। দ্য মেথডস সেন্ট্রাল ব্যাংক ইউজ টু কন্ট্রোল দ্য কোয়ান্টিটি অফ মানি ভ্যারি ডিপেন্ডিং অন দ্য ইকোনমিক সিচুয়েশন আর পাওয়ার অফ দ্য সেন্ট্রাল ব্যাংক। তো অবশ্যই আমরা যেটা বলছিলাম যে সেন্ট্রাল ব্যাংক কোন পলিসিতে মানিটাকে কন্ট্রোল করবে, কতটা দিতে হবে, কতটা কমাতে হবে, এটা কিন্তু সেই পার্টিকুলার কান্ট্রির ইকোনমিক সিচুয়েশনে ডিপেন্ড করে। ইন দ্য ইউনাইটেড স্টেটস দ্য সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য ফেডারেল রিজার্ভ, অফেন কল দ্য ফেড। আদার প্রমিনেন্ট সেন্ট্রাল ব্যাংকস ইনক্লুড দ্য ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, সুইস ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড, পিপলস ব্যাংক অফ চায়না অ্যান্ড ব্যাংক অফ জাপান। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে LAF স্ট্যান্ডস ফর। LAF এটা স্ট্যান্ডস ফর কি, এটার ফুল ফর্মটা কি? লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফিনান্স, লেন্ডিং অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি, নান অফ দিস। সঠিক উত্তর হচ্ছে এ, দ্যাট ইজ লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি। তো এবার জেনে নেওয়া যাক লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটিটা কি। লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি হচ্ছে ইজ দ্য টুল used in monetary policy by the Reserve Bank of India that allows banks to borrow money through repurchase agreements or to make loans to the RBI through reverse repo agreements। তো LAF বা লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি বলতে কি বলছে, এটা হচ্ছে একটা মানিটারি পলিসি টুল বলতে যেটার মাধ্যমে ব্যাংক কতটা মানি মার্কেটে ছাড়বে আর কতটা মানি মার্কেট থেকে তুলবে সেটার উপরে কিন্তু সেরকমই সেটাকে কন্ট্রোল করবার জন্যই হচ্ছে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি। দিস অ্যারেঞ্জমেন্ট ইজ এফেক্টিভ ইন ম্যানেজিং লিকুইডিটি প্রেশার অ্যান্ড অ্যাসিউরিং বেসিক স্টেবিলিটি ইন দ্য ফিনান্সিয়াল মার্কেট। তো যেটা একটু আগে বলছিলাম যে এই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে যে রেপো আর রিভার্স রেপো যে গল্পটা আছে, রেপো রেট এবং রিভার্স রেপো রেট, যেটাতে কিনা ব্যাংক কতটা মানি দেবে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ব্যাংকরা কতটা মানি বড় করবে এবং আবার রিজার্ভ ব্যাংক আবার কতটা অ্যালাউ করবে অর টু মেক লোনস টু দ্য আরবিআই থ্রু রিভার্স রেপো রেট। আর ব্যাংক কতটা অ্যালাউ করবে কি মার্কেটে কতটা লিকুইডিটি বাড়বে, কতটা মানি আসবে এবং কতটা মানি সে তুলে নেবে। এই যে রিভার্স রেপো আর রেপোর যে গল্পটা, এটা হচ্ছে একটা বেসিক একটা টুল যেটার মাধ্যমে কিনা মার্কেট ইকোনমির মধ্যে কতটা লিকুইডিটি প্রেশার মানে মানি কন্ট্রোল কতটা থাকবে সেটার উপরে নির্ভর করছে। In the United States, the Federal Reserve transacts repo and reverse repo under its open market operations। RBI introduce করেছে LAF বা লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি কার মাধ্যমে? নার্সিমান কমিটির রেকমেন্ডেশনের মাধ্যমে, যেটা হয়েছিল 1998-এ। আচ্ছা, নেক্সট হচ্ছে
which article is for protection of interest of minorities? কোন আর্টিকেল কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কোন আর্টিকেল ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে যেটা পড়ে সেটার মাধ্যমে আমরা প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিসটা আসে কোন আর্টিকেলের আন্ডারে? আর্টিকেল 26, আর্টিকেল 27, আর্টিকেল 29, আর্টিকেল 30। সঠিক উত্তর হচ্ছে অবশ্যই আনসার সি, দ্যাট ইজ আর্টিকেল 29। তো আর্টিকেল 29 কি বলছে? দিস আর্টিকেল ইন্টেন্ডস টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ মাইনরিটি গ্রুপস। This provides all citizen groups that reside in India having a distinct culture, language and script the right to conserve their culture and language. This right is absolute and there are no reasonable restrictions in the interest of the general public here. তো আমরা জানি যে আমাদের ইন্ডিয়া হচ্ছে একটা সেকুলার কান্ট্রি, যেখানে সব ধর্মকে সমান সম্মান দেওয়া হয়। এই জন্য বলছে যে কোনো গ্রুপ, যে সিটিজেন গ্রুপ যারা কিনা ইন্ডিয়াতে থাকছে, তাদের ডিস্টিংক্ট কালচার, ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট ওটাকে কনজার্ভ করতে দেওয়া হবে। দ্য স্টেট শ্যাল নট ডিনাই অ্যাডমিশন ইন্টু এডুকেশনাল ইনস্টিটিউটস মেনটেন বাই ইট or those that receive aids from it any person based on race, religion, caste, language. This right is given to individuals and not any community. তো অবশ্যই যে কোনো সেকশন অফ সিটিজেন যারা ইন্ডিয়াতে বাস করছে তাদের ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট, কালচারকে কনজার্ভ করার রাইট কিন্তু এই আর্টিকেল দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমরা এবার নেক্সট কোয়েশ্চনে যাব। আচ্ছা, দ্য প্ল্যান টু ট্রান্সফার power to the Indians and the partition of the country was laid down in the, তো ট্রান্সফার অফ পাওয়ার টু ইন্ডিয়ান্স আর পার্টিশন অফ কান্ট্রি যে কোন প্ল্যানের আন্ডারে এসেছিল? ক্যাবিনেট মিশন প্ল্যান, সাইমন কমিশন, ক্রিপস মিশন, মাউন্ট ব্যাটেন প্ল্যান। সঠিক উত্তর অবশ্যই হচ্ছে ডি, মাউন্ট ব্যাটেন প্ল্যান। লর্ড মাউন্ট ব্যাটেন যিনি ছিলেন হচ্ছে ইন্ডিয়াস লাস্ট ভাইসরয়, তিনি এই প্ল্যানটা প্রপোজ করেছিলেন ইন মে 1947, যেটার মাধ্যমে প্রভিন্সেস উইচ ওয়ার টু বি ডিক্লেয়ার্ড and independent successor states with the power to choose whether to join the constituent assembly or not. সেখানে প্রভিন্সেসদেরকে ফ্রিডম দেওয়া ছিল যে তারা ডিসাইড করবে যে তারা ইন্ডিয়ার সাথে থাকবে নাকি অন্য নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করবে। ব্যাকগ্রাউন্ডে যাতে জানতে পারা যায়, এখানে আমি ব্যাকগ্রাউন্ডে ইচ্ছে করে দিয়েছি যাতে বোঝা যেতে পারে। দ্য ব্যাকগ্রাউন্ডে যাতে লর্ড মাউন্টব্যাটেন যিনি লাস্ট ভাইসরয় ছিলেন ওয়াজ অ্যাসাইন দ্য টাস্ক অফ স্পিডি ট্রান্সফার অফ পাওয়ার বাই দ্য দেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার ক্লিমেন্ট অ্যাটলি। ক্লিমেন্ট অ্যাটলি তাকে দায়িত্বটা দিয়েছিলেন যে তিনি যাতে ট্রান্সফার অফ পাওয়ার ফ্রম ব্রিটিশ টু ইন্ডিয়ান যাতে যত তাড়াতাড়ি সম্ভব করতে পারে। মে 1947 মাউন্ট ব্যাটেন একটা প্ল্যান নিয়ে আসে যেখানে প্রভিন্সেসদের হাতে প্রভিন্সেসদেরকে ফ্রিডম দেওয়া যায় তারা কোথায় যাবে, তারা নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট সাকসেসর স্টেটস করবে নাকি তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি জয়েন করবে। এই প্ল্যানটাকে বলা হয় ডিকি বার্ড প্ল্যান। আরও দিয়েছিল যে জওয়াহরলাল নেহরু when apprised of the plan vehemently opposed it, saying it would lead to balkanization of the country, hence this plan was also called Plan Balkan. তো জওয়াহরলাল নেহরু অপোজ করেছিল এই প্ল্যানটাকে। Then the viceroy came up with another plan called the June 3 plan. This plan was last plan for the Indian independence. It is called the Mountbatten plan. তো যেহেতু প্রভিন্সেসদেরকে ফ্রিডম দেওয়া হয়েছিল যে তারা কোথায় থাকবে, তারা ইন্ডিয়াকে জয়েন করবে নাকি তারা সাকসেসর হয়ে তারা নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করবে, এইটাতে জওয়াহরলাল নেহরু অপোজ করেছিলেন এবং তিনি বলেছিলেন এটা হচ্ছে বালকানাইজেশন প্ল্যান। জুন 3-তে কিছু মডিফিকেশন যখন আনে সেটাই হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের লাস্ট প্ল্যান এবং সেটাকেই বলছে মাউন্ট ব্যাটেন প্ল্যান। দ্য জুন 3 প্ল্যান ইনক্লুডেড দ্য প্রিন্সিপালস অফ পার্টিশন, অটোনমি, সভরেন্টি টু বোথ নেশনস, রাইট টু মেক দেয়ার ওন কনস্টিটিউশন। তো জুন 3তে পাকিস্তান এবং ইন্ডিয়াকে দুজনকেই পার্টিশনের ফ্রিডম দেওয়া হয়েছিল, অটোনমি, সভরেন্টি দেওয়া হয়েছিল এবং দুটো কান্ট্রি নিজের কনস্টিটিউশন মেক করবে এইটারও freedom দেওয়া হয়েছিল। Above all, the princely states such as Jammu and Kashmir were given a choice to either join India or Pakistan. The consequences of these choices would affect the new nations for decades to come. তো কী বলছে যে প্রিন্সলি স্টেটস যেরকম জম্মু অ্যান্ড কাশ্মীরকেও চয়েস দেওয়া ছিল যে তারা ইন্ডিয়াতে থাকবে না পাকিস্তানে থাকবে এবং এই চয়েসটা অবশ্যই যেটা এফেক্ট করেছিল নিউ নেশনস ফর দ্য ডিকেডস টু কাম। দিস প্ল্যান ওয়াজ অ্যাকসেপ্টেড, এই প্ল্যানটা কংগ্রেস মুসলিম লীগ দুজনেই অ্যাকসেপ্ট করেছিল। প্ল্যান ওয়াজ পুট ইন টু অ্যাকশন বাই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, যেটা পাস হয়েছিল বাই ব্রিটিশ পার্লামেন্ট অ্যান্ড রিসিভ দ্য রয়্যাল অ্যাসেন্ট অন 18 জুলাই 1947। আচ্ছা, নেক্সট হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়ান লেজিসলেচার ওয়াজ মেড বাইক্যামেরাল আন্ডার। ইন্ডিয়ান লেজিসলেচার বাইক্যামেরাল কবে হয়েছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান 1869। বাইক্যামেরাল এই কথাটা প্রথম কোন অ্যাক্টে এসেছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1861, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1892, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1915, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1990।
সঠিক উত্তর হচ্ছে ডি, দ্যাট ইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919। ঠিক আছে, তো যেটাকে আমরা বলি ওয়াজ অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট, যেটাকে আমরা মনফর্ড রিফর্মস যেটাকে আমরা বলে থাকি, মন্টেগু-চেমসফোর্ড রিফর্মস যেটাকে আমরা বলে থাকি। The Government of India Act 1919 was an act of British Parliament that sought to increase the participation of Indians in the administration of their country. তো এই অ্যাক্টের মূল বক্তব্য ছিল যে ইন্ডিয়ানসদের যে কমপ্লেন ছিল যে তাদের পার্টিসিপেশন ব্রিটিশ পার্লামেন্টে অনেক কম, তো এই পার্টিসিপেশনটাকে বাড়াবার একটা মূল অবজেক্টিভ ছিল এই প্ল্যানটা, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টটা। দ্য অ্যাক্ট ওয়াজ বেসড অন দ্য রেকমেন্ডেশন অফ এ রিপোর্ট বাই এডউইন মন্টেগু, দ্য দেন সেক্রেটারি অফ স্টেট, অ্যান্ড লর্ড চেমসফোর্ড। তো মন্টেগু এবং চেমসফোর্ডের ওপরই দায়িত্ব ছিল এই অ্যাক্টের রেকমেন্ডেশন করার। তো ইন্ডিয়াস ভাইসরয় ছিলেন তারা তখন, এবং কনস্টিটিউশনাল রিফর্মস তারাই এই অ্যাক্টের মাধ্যমে আনেন, এবং বাইক্যামেরাল যে কথাটা তারাও এই অ্যাক্টের মাধ্যমেই আনেন, যেটাকে আমরা মন্টেগু-চেমসফোর্ড রিফর্ম নামেও জানি। এবং 1909 যে অ্যাক্টটা ওটাকে পার্লামেন্টারি রিফর্মস বলা হয়। আচ্ছা, নেক্সট, উইথ রেফারেন্স টু ফিনান্স কমিশন অফ ইন্ডিয়া উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? ফিনান্স কমিশনের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা কারেক্ট? ইট এনকারেজ দ্য ইনফ্লো অফ ফরেন ক্যাপিটাল ফর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট. It facilitates the proper distribution of finances among the public sector undertakings. It ensures transparency in financial administration. None of the statement A, B, C are correct. তো সঠিক উত্তর হচ্ছে ডি, কোনোটাই ঠিক নয়। ফিনান্স কমিশন, যেটা কিনা আমরা জানি আর্টিকেল 280-র মধ্যে আসে, 280 অফ দ্য কনস্টিটিউশন, সেখানে আসে কোর রেসপন্সিবিলিটি কি, যে ইভ্যালুয়েট করা স্টেট অফ ফিনান্সেস অফ দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট, রেকমেন্ড দ্য শেয়ারিং অফ ট্যাক্সেস বিটুইন দেম, lay down the principles determining the distribution of these taxes among states. তো ফিনান্স কমিশনের মূল বক্তব্য হচ্ছে ইউনিয়ন এবং স্টেটের ফিনান্সটাকে ইভ্যালুয়েট করা, ঠিক মতন যাচাই করা, কী করে তারা ট্যাক্স শেয়ার করবে দুজনের মধ্যে সেটা রেকমেন্ডেশন দেওয়া, এবং কী করে ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্স হবে স্টেটসরা পাবে সেটার প্রিন্সিপাল ঠিক করা। ইটস ওয়ার্কিং ইজ ক্যারেক্টারাইজড বাই এক্সটেন্সিভ অ্যান্ড ইন্টেন্সিভ কনসালটেশনস উইথ অল লেভেলস অফ গভর্নমেন্ট, thus strengthening the principle of cooperative federalism. Cooperative federalism মানে ইউনিয়ন অ্যান্ড স্টেট, ইউনিয়ন, স্টেট এবং লোকাল বডি, এই সবাই মিলে যেন কোঅপারেটিভ ওয়েতে যেন ফেডারেলিজমটাকে যেন একটা রূপ দিতে পারে, কেউ যেন বঞ্চিত না হয়, ট্যাক্স শেয়ারিং হোক বা যেভাবে হোক সেটা যেন একদম ভালো মতন যেন সেটা যেন ঠিক মতন যেন একটার পর একটা যেন হায়ারার্কিক্যাল বেসিসে যেন সেটা যেন একটার পর একটা যেন শেয়ার হয়। Its recommendations are also geared towards improving the quality of public spending and promoting fiscal stability. তো অবশ্যই ফিসকাল স্টেবিলিটি যেন আসে সেটারও ফোকাস এই ফিনান্স কমিশনই করে। এবং প্রথম ফিনান্স কমিশন সেট আপ হয়েছিল 1951, আর এখন অবধি 15টা ফিনান্স কমিশন সেট আপ হয়েছে। 15th ফিনান্স কমিশন আমরা জানি সেটা সেট আপ হয়েছিল 27 নভেম্বর 2017 আগেন্স্ট দ্য ব্যাকড্রপ যখন প্ল্যানিং কমিশন অ্যাবলিশ হয়েছিল, সেটার ব্যাকড্রপে এটা সেট আপ হয়েছিল। এবং প্রেজেন্ট ফিনান্স কমিশন হচ্ছে শ্রী এন.কে. সিং, চেয়ারম্যান অফ দ্য 15th ফিনান্স কমিশন। শ্রী এন.কে. সিং হচ্ছে চেয়ারম্যান অফ দ্য 15th ফিনান্স কমিশন। ঠিক আছে, আচ্ছা, নেক্সট, উইচ বাটারফ্লাই হ্যাজ বিকাম দ্য লার্জেস্ট বাটারফ্লাই ইন ইন্ডিয়া? কোন বাটারফ্লাইকে লার্জেস্ট বাটারফ্লাই অফ ইন্ডিয়া বলছে? নিমফালিস অ্যান্টোপিয়া, গোল্ডেন বার্ডউইং, সাদার্ন বার্ডউইং, পিয়ারিস রেপি। সঠিক উত্তর হচ্ছে বি, দ্যাট ইজ গোল্ডেন বার্ডউইং। হিমালয়ান বাটারফ্লাই, যেটা নাম হচ্ছে গোল্ডেন বার্ডউইং, has surpassed the southern birdwing after 88 years to become the largest butterfly in India. Female species of the golden birdwing has a wingspan of তার পাখাটা 194 mm, that is 4 mm larger than southern birdwing with 190 mm wingspan. এটা হচ্ছে the largest butterfly হচ্ছে golden birdwing. আচ্ছা, অষ্টদিগ্গজাস were patronized by. অষ্টদিগ্গজের আমরা নাম শুনেছি, তো অষ্টদিগ্গজ কার কোর্টে মেনলি আমরা দেখতে পেয়েছি? অষ্টদিগ্গজ কার কোর্টে আমরা দেখতে পাই? দেবরায়া ফার্স্ট, দেবরায়া সেকেন্ড, বীরা নরসিমহা, কৃষ্ণদেবরায়া। সঠিক উত্তর হচ্ছে ডি, দ্যাট ইজ কৃষ্ণদেবরায়া। তো অষ্টদিগ্গজ ইজ আ কালেকটিভ টাইটেল given to 8 Telugu scholars and poets in the court of Emperor কৃষ্ণদেবরায়া। তো কৃষ্ণদেবরায়ার কোর্টে 8টা তেলুগু স্কলার এবং পোয়েট বাস করতেন, যাদের নাম দেওয়া হয়, যাদেরকে একসাথে বলা হচ্ছে অষ্টদিগ্গজ। কৃষ্ণদেবরায়ার কোর্টে যিনি কিনা কৃষ্ণদেবরায়া, যিনি বিজয়নগর এম্পায়ার যিনি রুল করেছিলেন এবং মারা গেছিলেন 1529-এ। তো উনার রেইনে তেলুগু লিটারেচার এবং কালচার একদম চরমে গেছিলো, এবং সেখানে 8জন পোয়েট ছিল যাদেরকে 8টা পিলার বলা হতো লিটারেরি অ্যাসেম্বলিতে। এবং দ্য এজ অফ অষ্টদিগ্গজ, অষ্টদিগ্গজের যে সময়কাল সেটাকে বলা হতো প্রবন্ধ এজ।
All of the Ashtadiggaj had composed at least one Prabandho Kavyamu. It was Ashtadiggajs who gave Prabandho its present form. তো প্রত্যেকটা অষ্টদিগ্গজ প্রবন্ধ লিখেছেন এবং বলা হয় যে তারাই প্রথম এই প্রবন্ধটা চালু করেছিলেন। ঠিক আছে। মোস্ট অফ দ্য অষ্টদিগ্গজ আর ফ্রম সাদার্ন পার্ট অফ প্রেজেন্ট অন্ধ্রপ্রদেশ, যেরকম আলাসানি পেডানা, ধূর জাতি, নন্দী থিমানা, আয়ালারু রামাভদ্রু আর ফ্রম রায়লসীমা। টেনালি রামাকৃষ্ণ হেল ফ্রম গুন্টুর ডিস্ট্রিক্ট অফ অন্ধ্রপ্রদেশ। এরা হচ্ছে সবাই অষ্টদিগ্গজ বলে এদেরকে বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট, হু ইন্ট্রোডিউস মার্কেট কন্ট্রোল পলিসি? মার্কেট কন্ট্রোল পলিসিকে ইন্ট্রোডিউস করেছিল ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খিলজি, সিকান্দার লোদি। সঠিক উত্তর হচ্ছে অবশ্যই আলাউদ্দিন খিলজি। তো আলাউদ্দিনস মার্কেট কন্ট্রোল পলিসি ওয়াজ সাকসেসফুল ইন ইটস অবজেক্টিভ। আলাউদ্দিন খিলজি ওয়ান্টেড টু কনকার হোল ইন্ডিয়া উইথ এ লার্জ আর্মি। তো আলাউদ্দিনের অবজেক্টিভই ছিল যে পুরো ভারত সে কনকার করবে। তো সে নিজের পারপাসে সাকসিডও করেছিল ইন ইজ টাইম। দ্য প্রাইস অফ গুডস নাইদার ইনক্রিজ নট ডিক্রিজ। তো এমনভাবে মার্কেট কন্ট্রোল পলিসিটা তিনি সাজিয়েছিলেন যে জিনিসপত্রের দাম না বাড়তো না কমতো, সেম থাকতো। ইভেন অনেক রকমের যে ট্যুরিস্ট থেকে শুরু করে অনেক রকমের যে ট্রাভেলার্স থাকতো তারাও দেখেছে যে আলাউদ্দিন এমনভাবে মার্কেট কন্ট্রোল পলিসিটাকে তৈরি করেছিল যে তার মার্কেট কন্ট্রোল পলিসিটা মানে অভিনব একটা রূপ নিয়েছিল। প্রাইসেস ওয়ার ফিক্সড নট অনলি অফ ভ্যারাইটিস অফ grains, pulses, cotton, clothes, cattle, horses, but also of articles. ফিক্সড প্রাইসেস থাকতো, শুধুমাত্র চাল ডাল গম এইসবের না, এমনকি মিট, ফিশ, ড্রাই ফ্রুট, সুগার কেন, ভেজিটেবল সব কিছুর আর্টিকেলসের ফিক্সড প্রাইস থাকতো। ইভেন প্রাইসেস অফ স্লেভস ওয়ার অলসো ফিক্স। স্লেভসের প্রাইসও ফিক্স থাকতো। আলাদা করে গ্রেন মার্কেট থাকতো যেখানে কিনা গ্রেন বিক্রি হতো, ক্লথ মার্কেট থাকতো যেখানে ক্লথ বিক্রি হতো, স্লেভ মার্কেট থাকতো যেখানে কিনা স্লেভ বিক্রি হতো, যে কমোডিটির মাধ্যমে স্লেভ বিক্রি হতো। রেশনিং সিস্টেমও দারুণ ছিল, যেখানে কিনা ন্যাচারাল ক্যালামিটির টাইমে আলাউদ্দিন খিলজি রেশনিং সিস্টেম ইন্ট্রোডিউস করেছিলেন। এবং গভর্নমেন্ট গ্রানারিজ থাকতো, হ্যাড এস্টাবলিশ গডওনস ফর স্টোর গ্রেন ইন রিজার্ভ টু বি রিলিজড ইন টাইম অফ স্ক্যারসিটি। প্রত্যেকটা মহল্লা বা প্রত্যেকটা জায়গায় এই গ্রানারিজগুলো থাকতো। আচ্ছা, অফিসিয়ালস অ্যাপয়েন্টমেন্টসও আমি এখানে দিয়ে দিচ্ছি, চাইলে পড়ে নিতে পারেন। সেখানেও মার্কেট কন্ট্রোল পলিসির কিছু কিছু দিক দেওয়া আছে, যেরকম অফিসিয়ালসকে অ্যাপয়েন্ট করা হতো, যেরকম দিওয়ানি রিয়াসাত তাকে অ্যাপয়েন্ট করা হতো, শাহানি মন্দির সুপারিনটেন্ডেন্ট অফ দ্য গ্রেন মার্কেট। কোয়ালিটি কন্ট্রোল অফিসিয়ালসদেরকে অ্যাপয়েন্ট করা হতো যাতে কোয়ালিটি চেক করা যেতে পারে। ডিটারমিনেশন অফ ওয়েটস অ্যান্ড মেজার্স, যাতে তারা কোনো ফর্জারি না হয়। রেজিস্ট্রেশন অফ ট্রেডার্সদেরকে রেজিস্টার করতে হতো সেই মার্কেটে বিক্রি বাটা করবার জন্য। হোর্ডিং ব্যান করা হয়ে যেত। ইনফরমেশন অফ মার্কেট থ্রু চিলড্রেন, কিং কী করতো যে ছোটো ছোটো বাচ্চাদেরকে ট্রেডার্সদের কাছে পাঠাতো যাতে ট্রেডার্সরা কতটা সৎ সেটা বোঝা যেত। যদি বাচ্চাদেরকে ঠকায় তার মানে তারা সবাইকে ঠকাচ্ছে, আর তার আগেনস্টে সিভিয়ার পানিশমেন্ট দেওয়া হতো। আচ্ছা, নেক্সট, তত্ত্বাবধানী সভা ওয়াজ ফাউন্ডেড বাই দেবেন্দ্রনাথ ট্যাগর, শিবনাথ শাস্ত্রী, কেশবচন্দ্র সেন, রাজা রামমোহন রায়। সঠিক উত্তর হচ্ছে এ, তত্ত্বাবধানী সভা, যেটাকে ইংলিশে বলা হয় ট্রুথ প্রপিগেটিং সার্চিং সোসাইটি, was a group started in Calcutta on 6 October 1839 as a splinter group। ব্রাহ্ম সমাজ থেকে বের হয়ে এই সভাটা তৈরি হয়েছিল এবং এটার ফাউন্ডার মেম্বার ছিল হচ্ছে দেবেন্দ্রনাথ ট্যাগর, যিনি ব্রাহ্ম সমাজে ছিলেন। তিনি বেরিয়ে আছেন এবং এই সভাটাকে তৈরি করেন। তো আজকে এই অবধি, নেক্সট মক নিয়ে খুব শিগগিরই আসছি। থ্যাংক ইউ।